রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার পরিবার আসলে 2013 সালের আমার বাবা যখন মেয়র নির্বাচিত হলেন তারপর থেকেই শুরু হয়েছে। বাবা বারবার জিজ্ঞেস করছিল যে ইন্সপেক্টর ওখানে ছিল যে আপনারা কেন আমাকে কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করলেন বা কী কারণে আমাকে এখানে নিয়ে আসলেন। যখন জামিন হয় তখন সাথে সাথে আবার ওই দিনই আরেকটা মামলা দিয়ে দেওয়া হয়। এইভাবে একের পর এক 34টি মামলা তাকে দেওয়া হয়েছে। হাজিরার দিন আমরা প্রেয়ার দিয়েছিলাম কোর্টের কাছে যে তাকে নেওয়া সম্ভব হচ্ছে না, সে হসপিটাল বেডে আছে। তারপরও কিন্তু কোনো মার্সি আমরা পাই নাই, ছাড় দেয়নি। বলছে যে হসপিটাল বেডে থাকলেও তাকে অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে যেতে হবে। এবং একটা পর্যায়ে আমাদেরকে তাকে সেই হসপিটালের স্ট্রেচারে করেই কোর্টরুমে নিতে হয়েছে। হঠাৎ করেই আমি একদিন খবর পেলাম যে আমার স্টাফদের যে সিকিউরিটি পাস এয়ারপোর্টে সেটা রিনিউ করছে না, আমার লিজ ক্যান্সেল করে দিছে, আমার যে ভিতরের অফিস কমপ্লেক্স আছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, সেখানে আমাদের প্রচুর টুলস অ্যান্ড ইকুইপমেন্টস ছিল, আমার গাড়ি ছিল, তো সেগুলোও কিন্তু আমরা ফেরত পাইনি। আসলে তারা তো এটা অবৈধভাবে জোরপূর্বক দখল করেছে। গাড়িতে কাটিয়েছি, তারপর মানুষের বাসায় থাকতে হয়েছে, ফ্লোরেও ঘুমাইতে হয়েছে রাতের পর রাত, বাসায় কখনো থাকতে পারিনি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার পরিবার আসলে 2013 সালের আমার বাবা যখন মেয়র নির্বাচিত হইলেন তারপর থেকেই শুরু হয়েছে। তো তারপর থেকে যেটা আপনারা সকলেই দেখেছেন যে 13 সালে যখন বিএনপি বাংলাদেশের 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করে, তখন তারপরে একটি সিটি কর্পোরেশন নির্বাচন, যেটা প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন, তখন গাজীপুরের, তো সেটাতে আমার বাবাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় এবং উনি নির্বাচন করছিলেন। তখন প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ থেকে ছিল আজমতুল্লাহ খান। এবং তখন সারা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট করার জন্য, আপনার নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এবং তখন ওইটা একটা ঐতিহাসিক নির্বাচন ছিল। তারপরে সেই নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে অধ্যাপক মান্নান সাহেব জয়ী হন। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওনার উপর অত্যাচার নির্যাতন যেটা শুরু হয়েছে, মিথ্যা মামলা একের পর এক, এবং সারা বাংলাদেশের আমাদের বিএনপির নির্বাচিত যতগুলা জনপ্রতিনিধি ছিল তাদের উপরে ঠিক একইভাবে তখন কিন্তু এই মিথ্যা মামলার দিয়ে তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। আমার মনে পড়ে যেটা 2014 সাল থেকে, কারণ 2013 মিডে নির্বাচনটা হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচন, এবং 14তে আপনার জাতীয় নির্বাচন সেটা ডিউ ছিল। তো তার আগে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় পরাজয়, যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরাজয়টা, এবং এটা তারা মেনে নিতে পারেনি খুব সহজে। এবং সেই থেকে তার বাবার উপর একটা ক্ষোভ ছিল, এবং যেটা তারা 2014 থেকে ক্র্যাকডাউনটা শুরু করে আমাদের এবং আমার পরিবারের উপর। প্রথমে তাকে যখন গ্রেফতার করা হয় 2014 আপনার ফেব্রুয়ারি মাসে, তার পূর্বেই আমরা কিছু আঁচ করতে পারছিলাম যে তারা একটা ক্র্যাকডাউন চালাবে। এবং প্রথম ক্র্যাকডাউনটা হয় আমার উপর, এবং সেটা টের পেয়ে আমি ব্যবসায়িক কারণে এমনিতেও দেশের বাইরে ছিলাম, আমার ফ্যামিলি এখানে ছিল। তো এমন সময় আমার বাবাকে অ্যারেস্ট করা হয় একটা মিথ্যা মামলায়, বাস পোড়ানো মামলায়। তো তারপর তাকে যে অ্যারেস্ট করে গাজীপুর আপনার এসপি অফিসে নিয়ে যাওয়া হয়। তখন এসপি ছিল হারুন, যাকে ডিবি হারুন বলা হয়, তখন এসপি হারুন বলা হইতো। তো তখন গাজীপুরের এসপি ছিল হারুন।
তো সেখানে একটা ভিডিও ক্লিপও আছে যেটা ফেসবুকে আছে এবং নিউজেও আসছিল। তো এখানে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়। বাবা বারবার জিজ্ঞেস করছিল যে যে ইন্সপেক্টর ওখানে ছিল যে আপনারা কেন আমাকে কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করলেন বা কী কারণে আমাকে এখানে নিয়ে আসলেন। তো তখন সে বলতেছিল তাকে মানে জোর করা হচ্ছিল গারদে যাওয়ার জন্য। তখন বলছে যে আমি সাবেক মেয়র বা না তখন সাবেক মন্ত্রী, কারেন্ট প্রেজেন্ট মেয়র, আপনি আমাকে গারদে যাইতে বলতেছেন, কোনো ওয়ারেন্ট দেখাইতে পারছেন না যে আমাকে কেন অ্যারেস্ট করছেন। তো তখন বলছে যে না, আপনাকে যেতে হবে। তারা এই ভিডিওটা কিন্তু আছে, আমাদের অনেক সাংবাদিক বন্ধুদের কাছে আছে, ফেসবুকেও আছে। তো তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল যে আপনাকে গারদে ঢুকতে হবে। তো উনি বলছে যে না, আমি গারদে যাব না, আপনার কি কথা বলার আছে আপনি বলেন, আপনি আমাকে যদি ইন্টারোগেট করতে চান সেটা পরিবেশ করেন, আমি কথা বলবো, কিন্তু আপনি আমাকে কেন নিয়ে আসেন আগে সেটার জবাব দেন। তো বলছেন আপনাকে গারদে ঢুকতে হবে, এটা এসপি সাহেবের নির্দেশ। তখন বলছে যে উনি বলছেন যে গারদে আমার লাশ ঢুকবে কিন্তু আমি ঢুকবো না। এবং শেষ পর্যন্ত তারপর দেখা গেল যে একটার পর একটা মিথ্যা মামলায় তাকে যখন জামিন হয় তখন সাথে সাথে আবার ওই দিনই আরেকটা মামলা দিয়ে দেওয়া হয়। এইভাবে একের পর এক 34টি মামলা তাকে দেওয়া হয়েছে। এবং আমি বাবা অ্যারেস্ট হওয়ার পর একটা মাধ্যমে তার সাথে আমার কথা হয় ফোনে। তো তখন উনি রাতে বললেন যে তুমি তোমার স্ত্রীকে, মানে আমার ওয়াইফ যে ছিল, যে তুমি তোমার ওয়াইফ এবং বাচ্চাদেরকে বের করে নাও দেশ থেকে। কারণ তাকে তখন বলা হচ্ছিল যে আপনার ছেলে এই 2013 সালের যে আন্দোলন হয়েছে, 2013-14-তে যে আন্দোলন হয়েছে, যে এই আন্দোলনে সে জ্বালাও পোড়ার মধ্যে ভূমিকা রাখছে, আপনি রাখছেন, এবং আপনার ছেলে এবং আপনার ছেলের বউ, আমার ওয়াইফ, আমার ওয়াইফের কথা বলছিল। তো তখন বাবা চিন্তা করলেন যে মানে আমার ওয়াইফও মানে নিরাপদ না বাংলাদেশে। তখন বলল যে তুমি ওদেরকে সরায় নাও দ্রুত। তো তারপর ওদের ভিসা ছিল ইউকের, তখন আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি, আমার দুটো ছোটো ছোটো মেয়ে, তো আমি বললাম যে ওদেরকে নিয়ে তুমি ফ্লাই করো। তো পরের দিনই ওরা চলে যায় লন্ডনে। এবং তারপর আমার বাবাকে আটকে রাখা হয় প্রায় আপনার 14 মাস, এবং তারপর জামিনে উনি মুক্ত হন। মাত্র 28 দিন পরে তাকে আবারও, তখন কোনো আন্দোলন সংগ্রাম দেশে কিছুই চলছিল না, 2টা বাস পোড়ানো হয়, টঙ্গীতে একটা এবং গাজীপুর চৌরাস্তায়। সেটা এসপি হারুন নিজেই করায়। এবং বাস পুরায় তখন বাবা একটা দলীয় প্রোগ্রামে ছিলেন গাজীপুরের শালনাতে। তো সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় আবার 28 দিন পরই। এবং আমি পরবর্তীতে শুনেছি যে এই ষড়যন্ত্রগুলোর পিছনে আওয়ামী লীগের তৎকালীন যে আজমতুল্লাহ খান, তারপরে আপনার যে ভারপ্রাপ্ত মেয়র ছিল কিরণ, কাউন্সিলর, যে বর্তমানে গ্রেফতার আছে, তো তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এগুলো হয়েছে। কারণ এটা আপনি যদি প্যাটার্নটা দেখেন যে সারা বাংলাদেশের বিএনপির যত জনপ্রতিনিধি ছিল যারা মেয়র ছিলেন তাদেরকেই কিন্তু গ্রেফতার করে কারাবন্দী করে রাখা হয়েছে। তো তারপর যেটা দেখলাম যে একের পর এক মামলা দেওয়া শুরু করলো আমার নামে। এবং আমার ওয়াইফ, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমার শাশুড়ি একজন ব্যাংকার, আমার শ্বশুর এক্স সচিব। তো ওনাদের নামেও এই গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হলো। আমার একটি ব্যবসা ছিল আপনার ঢাকা এয়ারপোর্টে। বাংলাদেশের প্রথম এয়ারক্রাফট মেইনটেনেন্স অর্গানাইজেশন আমি করেছিলাম। তো বাংলাদেশের যত বিদেশি এয়ারলাইন্সগুলোর আসে তাদের যে টেকনিক্যাল সার্ভিসটা দরকার হয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা, সেটা আমরা দিতাম, আমার কোম্পানিটা দিত। তো এটা আমার বাংলাদেশে প্রথম আমিই শুরু করেছিলাম।
সেটা আমাদের ভিতরে ঢাকা এয়ারপোর্টে অ্যাপ্রনে আমাদের অফিস ছিল। তো সেখানেও আমাদের ব্যবসা নেওয়ার জন্য একটা গ্রুপ, তাদের নামই বলি, এটা তারেক সিদ্দিকী যে ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর ডিফেন্স অ্যাডভাইজার, তার অ্যাসোসিয়েটস, তার সাথে যে তার যে ব্যবসায়িক বিষয়গুলো দেখত, বিএসটিএস নামে তাদের একটা কোম্পানি আছে, গ্রুপ ক্যাপ্টেন আলমগীর এবং আরও অন্যান্য এরকম কয়েকজন জড়িত ছিল। তো তারা আমার এয়ারপোর্টের বিজনেসটাকে নেওয়ার জন্য এক রাতের মধ্যে তারা কু করে। আমার সকল কিছু, আমার পাস, কোম্পানির স্টাফদের বন্ধ করে দেওয়া হয়। আমার যে ওখানে লিজ ছিল, অফিস ছিল, সেগুলোর লিজ ডিড রিনিউ করা হয় না, এবং আমার যে সিভিল এভিয়েশনের যে অ্যাপ্রুভাল ছিল সেগুলো ক্যান্সেল করে দিছে এক রাতের মধ্যে, এবং তার পরের দিন থেকেই তারা টেক ওভার করে নেয় টোটাল বিজনেসটা। এবং ইট ওয়াজ লাইক এ কু, ব্যবসাটাকে কু করে নিয়ে নিছে। এবং সেখানে আজ পর্যন্ত তারা এখনো রাতারাতি টেক ওভার করে ফেলছে এক রাতের মধ্যে। এবং তারপর থেকে এখন পর্যন্ত তারা সেই ব্যবসাটা পরিচালনা করছে। না, আমি নিতে পারিনি। আমি সিভিল এভিয়েশনে আবেদন করেছি যে আসলে তারা তো এটা অবৈধভাবে জোরপূর্বক দখল করেছে। সো এখন আমি সিভিল এভিয়েশনে অ্যাপ্লাই করেছি যে আমার উপর যে অন্যায় হয়েছে সেটার সুষ্ঠু বিচার আমি চাই, এবং আমাদের ব্যবসাটা যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। তো সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। তো যেটা প্রথমে তারা করলো, হঠাৎ করেই আমি একদিন খবর পেলাম যে আমার স্টাফদের যে সিকিউরিটি পাস এয়ারপোর্টে সেটা রিনিউ করছে না, আমার লিজ ক্যান্সেল করে দিছে, আমার যে ভিতরের অফিস কমপ্লেক্স আছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, সেখানে আমাদের প্রচুর টুলস অ্যান্ড ইকুইপমেন্টস ছিল, আমার গাড়ি ছিল, তো সেগুলাও কিন্তু আমরা ফেরত পাইনি। এখানে প্রচুর আমাদের আর্থিক ক্ষয়ক্ষতির হয়েছে, এবং আমরা ব্যাপারটা নিয়ে একটা রিট করি কোর্টে, এবং সিভিল এভিয়েশন থেকে সেই কোর্টেরও কোনো রিটের কোনো জবাব দেওয়া হয়নি, তারা পার্টিসিপেটই করেনি। এবং আমরা বারবার কোর্টকে চেষ্টা করি যে আমাদের উপর যে অন্যায়গুলো হয়েছে সেগুলো, এবং এই যে আমাদের যে ড্যামেজগুলো হয়েছে, আমাদের লোকের উপর নির্যাতন হয়েছে, আমার স্টাফদেরকে ভয়ভীতি দেখায় তাদেরকে কোম্পানি থেকে দূরে সরায় রাখা হয়েছে। এবং একটা পর্যায়ে আমরা জিডি করি এয়ারপোর্ট থানায়। তো সেই জিডির পরে আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু তখন মামলা নেয়নি। নির্যাতন আসলে একটা কারাবন্দী যখন ছিলেন তখন মানসিক নির্যাতন তো ছিলই, এবং আমি তখন দেশের বাইরে ছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা, আর আমার মা একা ছিলেন এখানে। তো মাও অসুস্থ ছিলেন, এবং তারা যেহেতু বয়স্ক মানুষ, তাদের সুচিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু আমিও দেশে নাই, আমার মায়ের সুচিকিৎসা আমি করতে পারি নাই, এবং উনি বাবাকে জেলে রেখে উনিও দেশের বাইরে যেতে রাজি ছিলেন না, এবং আমার বাবাও ভিতরে তখন 2 বার ওনার হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকের চিকিৎসা আমরা করতে পারিনি, এবং যে কারণে তাকে এগুলো সব পরিকল্পিতভাবেই, যে যতদিন তাদেরকে জেলে রাখা হবে, তাদের বয়স হয়েছে, তাদের চিকিৎসা থেকে তারা বঞ্চিত হবে, এবং একটা পর্যায়ে তারা মৃত্যুর দিকে চলে যাবে। এটা খুব প্ল্যান ওয়াইজ। আপনারা যদি দেখেন যে বিএনপির অনেক সিনিয়র নেতা কিন্তু আজকে আমাদের মাঝে নেই। তো এরকম অধ্যাপক মান্নানের মতো এরকম আমাদের সিনিয়র নেতারা অনেকেই, যারা কারাবন্দী ছিলেন, এই সরকার কারা নির্যাতন করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এবং উনি যখন ফাইনালি একটা ঘটনা আমি আপনাকে বলতে পারি, যে শেষবারের মতো যখন উনি জামিনে মুক্তি পেলেন, তারপর ওনার তখন যেহেতু হার্ট অ্যাটাক হয়ে গেছে 2 বার জেলে থাকা অবস্থায়, তার
আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে তার বাইপাস করতে হবে। তো তখন বাইপাস অপারেশন হলো, এবং যেহেতু তাকে দেশের বাইরেও নিয়ে যেতে পারছিলাম না তখন এই মামলাগুলোর কারণে, আমরা ঢাকাতেই তার বাইপাস অপারেশন করানো হয়। এবং তারপর উনি ওইখান থেকে ইনফেকশন হয়ে দীর্ঘদিন ওনাকে হসপিটালে থাকতে হয়, এবং একই সাথে সাথে বাইপাসের পরে তার চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগ আরও হয়ে যায়। চিকুনগুনিয়া জ্বর হয়, তারপরে আপনার তো একটার পর একটা উনি প্রায় 6 মাস হসপিটাল বেডে ছিলেন। ওই অবস্থায় এই মামলার হাজিরা দেওয়ার জন্য হাজিরার দিন আমরা প্রেয়ার দিয়েছিলাম কোর্টের কাছে যে তাকে নেওয়া সম্ভব হচ্ছে না, সে হসপিটাল বেডে আছে। তারপরও কিন্তু কোনো মার্সি আমরা পাই নাই, ছাড় দেয়নি। বলছে যে হসপিটাল বেডে থাকলেও তাকে অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে যেতে হবে, এবং একটা পর্যায়ে আমাদেরকে তাকে সেই হসপিটালের স্ট্রেচারে করেই কোর্টরুমে নিতে হয়েছে। সেই দিনও আমাদেরকে দেখতে হয়েছে। এরকম নির্যাতন আমাদের উপর হয়েছে। যেহেতু 34টা মামলা, একাধিকবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে তার উপর চাপ প্রয়োগ করা হইতো যে এই আন্দোলন সংগ্রামে আপনার ভূমিকা ছিল, আপনি অর্থায়ন করেছেন, আপনার ছেলে অর্থায়ন করেছে, আপনার পরিবার, আপনার ছেলের ওয়াইফ অর্থায়ন করেছে, সে টাকা পয়সা ডিস্ট্রিবিউট করে। এগুলো মিথ্যা, সব বানোয়াট, অযথাই জাস্ট আটকে রাখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তার উপর তাকে মেন্টালি প্রেশার দেয়া, এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পাইলাম যে তাকে যখন একের পর এক বারবার মামলা দিচ্ছি, আমরা তখন কোর্টের কাছে আবেদন করলাম যে যে মামলাগুলা যদি, যেহেতু পেন্ডিং মামলায় তাকে ঢুকিয়ে দিচ্ছিল তখন, কোনো মামলায় সে আসামি ছিল না এজাহারভুক্ত, মানে পুরনো মামলাগুলোতে, পেন্ডিং মামলাগুলোতে তাকে দিয়ে দিচ্ছে। তখন আমরা কোর্টের কাছে আবেদন করলাম। তখন চিফ জাস্টিস ছিলেন সিনহা সাহেব। তখন একবার উনি ওই সবাই ইয়েকে কল করলেন যে তাকে মামলাগুলা একসাথে দিয়ে দাও, যত পেন্ডিং মামলা আছে পুরনো মামলায় যেন তাকে, এই ধরনের একটি আদেশ আমরা কোর্ট থেকে পেলাম। এবং পরবর্তীতে তখনই উনি মুক্তি পেলেন, যে শেষ পর্যন্ত তাকে আর আটকে রাখা গেল না। প্রায় দীর্ঘ 28 মাস পর উনি মুক্তি পেলেন। জবানবন্দি তো নেয়ার চেষ্টা করেছে, যে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা, যে এইসব জ্বালাও পোড়াওয়ের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে, আপনার পরিবারের সংশ্লিষ্টতা আছে, এই ধরনের জবানবন্দি তারা নেওয়ার চেষ্টা করেছে। বাট উনি কখনো না, নথি স্বীকার করেননি। এবং উনি একটি কথা, ও আরেকটা বিষয় আমি যেটা ভুলে গিয়েছিলাম, আমার পরিবারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল যে টাকা পয়সা দেওয়ার জন্য। তো আমার, বিশেষ করে আমার মার উপর তখন তারা কল দিত, এই এসপি হারুনের লোকজন, যে যদি আপনার হাজব্যান্ডকে বের করতে চান তাহলে এক্স অ্যামাউন্ট লাগবে। এবং এক পর্যায়ে আমার মা আমাকে কান্নাকাটি করেই বলতেছিল যে তোমার বাবাকে বের করো যেভাবে হোক, নাহলে তো সে মারা যাবে, 2টা হার্ট অ্যাটাক হয়ে গেছে ভিতরে। এদিক দিয়ে আবার আমার বাবা আমাকে তার সাথে যে দেখা করতো লোক মারফত, সে খবর পাঠাচ্ছিল। সে বলছে যে স্যার বলছেন যে স্যার মরে যাবেন ওখানে, কিন্তু তারপরও আপনি কোনো টাকা পয়সা যেন না দেন। হ্যাঁ, এবং এইটা ছিল তার স্ট্যান্ড। আমাদের দলীয় নেতাকর্মীরা বা আত্মীয় স্বজন যারাই বাবা জেলে থাকা অবস্থায় দেখা করতে যেত, তাদের কে ভয়ভীতি দেখানো হতো, বা তাদেরকেও পরবর্তীতে বিভিন্ন মামলায় ঢোকানো হয়েছে। তারপর একটা পর্যায়ে গিয়ে আমরাই সবাইকে নিষেধ করে দিয়েছিলাম যে আপনারা দেখা করতে যাওয়ার দরকার নেই, কারণ দেখা করতে গেলে তাদের উপরও সেই খড়গটা নামে। আমার বিরুদ্ধে প্রায় 14টি মামলা হয়েছে, এবং মামলাগুলো এখনও চলমান। আমি এখনও জামিনে আছি। তো আপনারা জানেন যে আমাদের বিএনপির প্রায় 60 লক্ষ নেতাকর্মীর উপর যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলাগুলো হয়েছে, সেগুলোর এখনও ওই একই অবস্থায় আছে। এগুলা
চলমান আছে। গাড়িতে কাটিয়েছি, তারপর মানুষের বাসায় থাকতে হয়েছে। আমরা আসলে 2018 সালে আমি বাংলাদেশে প্রবেশ করি, যখন বাবা পুরোপুরি একদম অসুস্থ এবং বেডরিডেন ছিলেন, প্রায় মৃত্যুর। তখন আমার মা ফোন করে বললেন যে তোমার বাবাকে যদি শেষবারের মতো দেখতে চাও তাহলে এখনই আসতে হবে। এবং আমরা জানি যে তখন 2018 সালের যে জাতীয় নির্বাচন, সেটি মানে শিডিউল ঘোষণা হয়ে গেছে। তো তখন মানে জীবনের ঝুঁকি নিয়েই দেশে আসলাম, যে তখন হয়তো নির্বাচনের সময় হয়তো ধরপাকড়টা হবে না ওইভাবে। তো আসার পরে আমি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলাম। জামিন নিয়ে তখন কিছুদিনের একটা স্পেস পেলাম আর কি। তো তখন বাবার সাথে সময় কাটানোর চেষ্টা করেছি, কিন্তু ততদিনের চেয়ে অসুস্থ হয়ে একদম খারাপ অবস্থা, মানে ডিমেনশিয়া হয়ে গিয়েছিল, কাউকে চিনতে পারছিল না, এরকম অবস্থা আর কি। আমাকেও চিনতে কষ্ট হয়েছে। তো তারপর তখন থেকে যে আমি আমার বাসায় রাত কাটাইতে পারতাম না, এই গ্রেফতার আতঙ্ক সবসময় থাকতো। কখনো হয়তো বন্ধুর বাসায়, কখনো কোনো ফ্রেন্ডের অফিসে, ফ্লোরেও ঘুমাইতে হয়েছে রাতের পর রাত, বাসায় কখনো থাকতে পারিনি। সবসময় আতঙ্ক কাজ করতো, কারণ তখন আন্দোলন সংগ্রাম আমরা যেগুলো করেছি এবং ক্র্যাকডাউনগুলো আপনারা জানেন যে বিএনপির নেতাকর্মীদের উপর প্রায়শই তারা ঝাঁপিয়ে পড়তো। 10,000, 20,000, 15,000 আমাদের নেতাকর্মীকে হুট করে অ্যারেস্ট করে ফেলতো যখনই বিএনপি কোনো কর্মসূচি দিত। তো তার কিছুদিন আগে থেকে কিন্তু ধরপাকড়গুলো শুরু হতো, বা যখন নির্বাচন আসন্ন ছিল তার আগে থেকে আপনার বিএনপির নেতাকর্মীদের উপর ক্র্যাকডাউনগুলো হইতো। তো সবসময় একটা গ্রেফতার আতঙ্ক ছিলই। যেহেতু গণ আন্দোলনের মুখে এই ফ্যাসিবাদ সরকারের অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমরা আশা করছি যে নতুনভাবে বাংলাদেশটাকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায়। সেজন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি 31 দফা ঘোষণা করেছেন। সে 31 দফা আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করি যে একটি সুন্দর বাংলাদেশ আমরা ভবিষ্যতে পাব। যেহেতু রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, সবসময়ই এলাকার মানুষের সাথে একটি বন্ডিং ছিলই। ছোটবেলা থেকেই বাবার সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম, তারপর আপনার সামাজিক প্রোগ্রামে গিয়েছি, অংশগ্রহণ করেছি। বাসায় প্রচুর রাজনৈতিক এবং এলাকার মানুষজন আসতো, তাদের সাথে একটা বন্ডিং ছোটবেলা থেকেই ছিল। আর কিছু না কিছু তো জীবনে করতে হবে। তো ভালো কিছু করার জন্য আমার মনে হয় যে যদি রাজনীতিটা কেউ করতে চায় এবং মানুষের জন্য কাজ করা, এর চেয়ে ভালো কিছু তো হইতে পারে না। এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার বাবার সাথে যারা রাজনীতি করেছেন, অনেক প্রবীণ রাজনীতিবিদরা, তারাও আমাকে সেই ভালোবাসা দিয়ে এখন গাইড করছেন এবং এলাকার মানুষ আমাকে সেভাবে গ্রহণ করে নিয়েছে। আমিও চেষ্টা করেছি তাদের যে প্রত্যাশা, আসলে আমাদের তো দেওয়ার মতো কিছুই ছিল না এতদিন, তো শুধুমাত্র ভালোবাসা ছাড়া। চেষ্টা করব। আমার বাবা যখন বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন 91-এ, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে মন্ত্রী করেছিলেন, গাজীপুরের মানুষকে সম্মানিত করেছিলেন এবং তখন তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এবং যেটা আমরা গত এই আওয়ামী লীগের আমলে 1.5 দশকে আমরা নতুন কোনো কলেজ, স্কুল কিন্তু গাজীপুরে পাইনি, বা গাজীপুরের মানুষ। এবং বাবা যখন মেয়র নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তখন তাকে একের পর এক মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে
এলাকার জনগণকে বঞ্চিত করা হয়েছে উন্নয়ন থেকে। তারা প্যাটনীতিতে ব্যস্ত ছিল, রাজনীতিতে না। তো এখন জনগণের একটা প্রত্যাশা আছে যে এলাকার উন্নয়নে কেউ না কেউ কাজ করবে। আমি চেষ্টা করব যে আমি যদি সুযোগ পাই এলাকার জনগণের জন্য কিছু করার, উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আমার বাবা হয়তো শেষ করে যেতে পারেননি, তার অসমাপ্ত কাজগুলো আমি করার চেষ্টা করব। বাংলাদেশের ইতিহাস দেখলে আমরা দেখতে পাবো যে সেই 52 থেকে 71 এবং 90-এর আন্দোলন এবং সেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলন, ছাত্রদের ভূমিকা সবসময়ই তারা অগ্রণী ভূমিকা রেখেছে এবং তাদের ভূমিকা যেটা ছিল, তাদের পারফরমেন্স ছাড়া এই বিপ্লব বা গণ অভ্যুত্থান বাংলাদেশে যেগুলোই হয়েছে আন্দোলন সফল হইতো না কোনো কিছু। আজকে যারা ছাত্ররা রাজনীতিতে আসতে চাচ্ছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা নতুন দল করছে, তো সেটা আমরা শুরু থেকেই বলেছি। আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান উনি কিন্তু ওয়েলকাম জানিয়েছেন শুরুতেই, যে ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে সেটাকে উনি স্বাগত জানিয়েছেন। এখন বিশ্বায়নের যুগ, প্রযুক্তির যুগ, এবং আমাদের তরুণদেরকে প্রাধান্য দিয়েই আগামীতে বাংলাদেশটাকে করতে হবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি এই তরুণদেরকে মাথায় রেখেই কিন্তু আগামীতে বাংলাদেশকে গড়তে যাচ্ছেন। এবং আমি মনে করি যে তরুণরা আমাদের উপর আস্থা রাখতে পারেন এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখতে পারেন। আমি ওনার ভিশন সম্পর্কে যতটুকু জানি এবং বোঝার চেষ্টা করেছি যে উনি তরুণদেরকে প্রায়োরিটি দিচ্ছেন এবং তরুণদের প্রত্যাশা যেন পূরণ হয় আগামীতে, সেজন্য উনি কাজ করছেন। তো তরুণদের এই যে প্রত্যাশা আছে সেটা একমাত্র তারেক রহমানের হাত ধরেই সম্ভব, যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা একসাথে কাজ করতে পারি। আসলে গত এই 16-17 বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যে ড্যামেজগুলো করে দিয়ে গেছে, শুধু বাংলাদেশের বিভিন্ন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংকিং খাত, লুটপাট এবং শিক্ষা ব্যবস্থা, সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল এবং সেখান থেকে আমরা এই 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে আমরা দেশটাকে হয়তো রক্ষা করতে পেরেছি। তো এখন আমাদেরকে নতুন করে ঢেলে সাজাতে গেলে সময়ের প্রয়োজন এবং একটি স্থিতিশীল গভর্নমেন্টের প্রয়োজন, যেটা আমাদের তারেক রহমান সাহেব 31 দফা আরও 2.5 বছর আগেই ঘোষণা করেছেন। আমরা এখন সংস্কারের কথা বলছি অনেকেই, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তো সংস্কার হবে, কিন্তু সংস্কারের জন্য প্রয়োজন কিন্তু একটি স্থিতিশীল গভর্নমেন্ট। তো সেই স্থিতিশীল গভর্নমেন্ট আনার জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে গিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সো এই ইলেকশনের মাধ্যমে যে নির্বাচিত হবে তারাই এই সংস্কারের জন্য কাজ করবে।